হ্যাঁ, এ বিয়েতে আমি রাজি। বুকে পাথর চেপে বিয়ের জন্য হা বলতেই ড্রয়িং রুমে বসে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠল। কোলাহলে মেতে উঠল পুরো বাড়ি। হাসি ঠাট্টার ভিড়ে কারো চোখেই পড়ল না একটা মানুষ ধীর পায়ে যন্ত্রের মতো হেঁটে নিজের ঘরের দিকে চলে যাচ্ছে। আমার বাবা, ছোট বোন, বর আর বরের মা, তারা তাদের মতো কত খুশি। আমি আমার রুমে ঢুকে দরজা আটকে দিলাম। আমি ফুল ড্রয়িং রুমের কোলাহলের কারণ। দৌড়ে বিছানায় এসে বসলাম। বসে বসে ভবিষ্যতের কথা ভাবছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু এ বিয়ে দুই পরিবারের আনন্দ দিলেও আমার জন্য দুর্বিষহ হয়ে উঠবে তা খুব ভালো করেই জানি। বাইরের হাসির আওয়াজ কানে আসছে। সবাই আমার মুখে রাজি হওয়াটাতে খুশি হলেও কেউ একবারও আমার মনের কথা জানতে চাইল না। যার মনে অন্য কারো বসবাস, সে কি করে আমার সঙ্গে সংসার করবে? একতরফা ভালোবাসা ছিল সে আমার। তাকে দূর থেকে দেখেই প্রাণ ভরে দোয়া করতাম যেন সে সুখে থাকে। কখনো তাকে কাছে পাওয়ার কথা ভাবিনি। যখন জেনেছি সে অন্য কারোতে মগ্ন, একটুও হিংসে হয়নি সেদিন। শুধু বলেছি সকল সুখ আপনার হোক। সে আমার এমন জিনিস ছিল যা দূর থেকেই সুন্দর, কাছে গেলেই হাওয়ায় মিলিয়ে যায়। আজ যিনি দেখতে আসছেন, শুনুন আপা, আপনাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। আপনার স্বামী মানে রেজাউল ছিল আমার বন্ধু। সে মারা যাওয়ার পর যে যার মতো ছিলাম। এখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে। আমি চাই আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে। তা তো খুব ভালো খবর। আপনার সাথে সম্বন্ধ করতে আমার কোনো আপত্তি নেই। আপনার মেয়ে কি রাজি হবে? আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না, আমার ছেলেও আমার কথার অবাধ্য হবে না। তাহলে তো আর কথা নেই। তাহলে আপনি ছেলেকে নিয়ে আগামীকালই চলে আসুন আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দেয়। আপু, আমি আব্বুকে বলতে শুনেছি মোবাইলে, আব্বুর বন্ধু রেজাউল আঙ্কেলের ছেলের সাথে বাবা তোর বিয়ের কথা বলেছে। আব্বু তাদেরকে আগামীকাল আসতে বলেছে। কথাটি শুনেই আমার ভেতর যেন আমি নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এ কি বলছিস নীলা? আমি অপরিচিত একটা মানুষকে বিয়ে করতে পারবো না? অচেনা অজানা একটা মানুষকে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারবো না? তাহলে কি করবি? তুই কি আব্বুর কথার অবাধ্য হতে পারবি? তুই তো জানিস আব্বু এক কথার মানুষ। তাছাড়া তুই যাকে মনে প্রাণে ভালোবেসেছিস সে অন্য কাউকে নিয়ে সুখী। ওর কথা মনে করিয়ে দিস না। জানি না আমি কি করব। আপু, যাই হয়ে যাক, আল্লাহর উপর ভরসা রাখ। আমরা সবাই সোফায় বসা। বিজয় বাবার হাত ধরে বলল, আঙ্কেল, আমি আঙ্কেল থেকে আপনাকে বাবা ডাকতে চাই, যদি অনুমতি থাকে। এটা কোনো কথা? তুমি যখন ইচ্ছা বাবা ডাকতে পারো। বিজয়ের মা বলল, আমি তার মা, আমি তার বাবা। বাবা বলল, তা কোনো সমস্যা না। এখন কাজের কথায় আসা যাক। দু পরিবারের সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল, বিজয় বাদে। আমি বিজয়ের দিকে তাকাতেই আন্টি বলল, সবকিছু নির্ভর করছে ফুলমামনি রাজি হওয়ার উপর। পাশ থেকে আমার আব্বু চোখের ইশারায় হ্যাঁ বলতে বললেন। বিজয়ের দিকে পুনরায় এক পলক তাকাতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। চেহারায় কোনো অভিব্যক্তি নেই, তবে চোখে এমন কিছু ছিল যা পড়ার ক্ষমতা আমার ছিল না। আমি রাজি আছি, আপনাদের সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই বলতেই সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। আর বিজয় কাউকে কিছু না বলে বাইরে চলে গেল। ভাবনার মধ্যেই দরজায় ঠোকার শব্দ শুনে চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজা খুলে দিতে উঠে গেলাম। দরজা খুলে দিয়ে দেখি বাবা হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। এসো বাবা, ভেতরে এসো। বাবা ভেতরে ঢুকে আমাকে ধরে খাটে এসে বসে বলল, জানিস দুই পরিবারের সবাই আজকে অনেক খুশি। তুই যদি হ্যাঁ না বলতি তবে হয়তো দুই পরিবারের সম্পর্কই ভেঙে যেত। আমি আর বিজয়ের বাবা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম তোরা বড় হলেই তোর আর বিজয়ের বিয়ে দিব। আজকে খুব টেনশনে ছিলাম যে তুই রাজি হবি কিনা। তুই তো আজ ঈদের মতো খুশি ছড়িয়ে দিলি মা আমার। আচ্ছা আমি এখন যাই, অনেক কাজ আছে। আজকে সবাই মিলে একসাথে রাতের খাবার খাবো। তুই রেস্ট নে, না হলে আবার মাইগ্রেনের ব্যথা উঠবে। এই বলে বাবা উঠে চলে যায়। আমি গিয়ে দরজা বন্ধ করে দিতে যাই। দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে ভাবছি, দুই পরিবারের কথা ভাবতে গিয়ে তোমরা একজনের মন ভেঙে দিলে বাবা। বিজয় ভাইয়ের মনে অন্য কারো বসবাস। উনি কি পারবেন আমাকে কোনো দিন মেনে নিতে? হয়তো উনিও দুই পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছেন। মনে মনে ভাবতে ভাবতে আমার গালের উপর গড়িয়ে পড়ল এক ফোঁটা বিষাদ জল। মনের বিরুদ্ধে গিয়ে কি ভালো থাকা যায়? প্রেম করিনি ঠিকই, কিন্তু বিরহের বেদনা বুঝতে পারি। আমি তো নিজেকে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু উনি কি পারবেন নিজের ভালোবাসার জায়গায় আমাকে মেনে নিতে? মন খারাপের কালো মেঘ মুহূর্তেই যেন সমস্ত আমিটাকেই ঢেকে ফেললো। আবারও দরজায় ঠোকা পড়ে। নিজেকে স্বাভাবিক করে আবার দরজা খুলে দিলাম। তখনই বিজয়ের বন্ধু রাজু ভেতরে ঢুকে পড়ে। রাজু বলল, আমার ভাইটাকে বাহিরে রেখে একা একা রুমে বসে কি করছেন ভাবি? আমি মুচকি হেসে বললাম, না তেমন কিছু না, একটু খারাপ লাগছিল তাই। বিজয় তো আপনাকে খুব মিস করছিল, বারবার আপনার রুমের দিকে তাকাচ্ছিল, তাই ওকে ধরে নিয়ে এসেছি। রাজু বলল, এই বিজয় আয়, আমি বের হয়ে যাচ্ছি। ভাবি, ভাইটাকে দিয়ে গেলাম, খেয়াল রাখবেন। এটি বলে রাজু বের হয়ে যায়। উনি ভেতরে ঢুকে সোজা খাটে গিয়ে বসে। আমিও পাশে গিয়ে দাঁড়াতেই ওনার দিকে তাকাতেই দেখলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখে একরাশ মুগ্ধতা। আমি আবারও মাথা নিচু করে ফেললাম। দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। আমি পাশে বসলাম।
ফ্যাকাশে দেখাচ্ছে। না, এমনি। আমাকে অবাকের শেষ সীমানায় পৌঁছে দিয়ে তিনি আমার কপালে হাত রাখলেন। চমকে উঠে ওনার দিকে তাকালাম। ওনার চোখে মুখে উদ্বিগ্নতা। তোমার গায়ে তো জ্বর, ওষুধ খেয়েছো? তেমন কিছু না, সেরে যাবে। বেশি কথা বলো না। ওষুধের বক্স কোথায়? আমি হাতের ইশারায় ড্রেসিং টেবিলের ড্রয়ার দেখিয়ে দিলাম। উনি সেখান থেকে একটা ঔষধ নিয়ে আমার হাতে দিলেন। পাশে পানির গ্লাসটি হাতে দেয়। আমি ঔষধ মুখে দিয়ে পানি খেয়ে নিলাম। এবার একটু রেস্ট নাও, আমি কিছুক্ষণ পর আবার আসবো। আচ্ছা। উনি বাইরে চলে গেলেন। এক অদ্ভুত মানুষ তিনি। নিজের অনুভূতিগুলো খুব সহজেই দমিয়ে রাখতে পারেন। কত শান্ত ব্যবহার, মার্জিত আচরণ। ওনাকে যত দেখি ততই অবাক হই। একটা মানুষকে উপরেওয়ালা এতটা পারফেক্ট করে কিভাবে পাঠাতে পারেন? ওনার কথা ভাবতেই খারাপ লাগলো। উনি কি করে এতটা শান্ত আছেন? আমি হয়তো পারতাম না। আমার তেমন কোনো যোগ্যতাও নেই ওনার পাশে দাঁড়ানোর মতো। কিন্তু উনি তো তেমন না। চেহারা, আচরণ সব দিক দিয়েই পারফেক্ট। উনি হয়তো মুখে কিছু বলবেন না, তবে মনে মনে মেনে নিতেও হয়তো পারবেন না। ওনার কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে শুয়ে পড়লাম। আমি সোফায় বসে আছি। এমন সময় বিজয়ের মা এসে কপালে হাত দিয়ে বলল, ফুলমা, এখন কেমন লাগছে? আমি ওনাকে বসতে দিলাম। ভালো আছি আন্টি, ব্যস্ত হবেন না। তোমার গায়ে জ্বর, আমাদেরকে বলনি কেন? বিজয় না বললে তো জানতেই পারতাম না। বেশি ছিল না, তাই জানাইনি। তখনই বিজয় এসে বলল, মা, ওকে একটু রেস্ট নিতে দাও। একে তো জ্বর, এত কোলাহলের মধ্যে থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়বে। ওকে রুমে নিয়ে যাও। মা, ওঠো তো, বলে আন্টি আমাকে ধরে রুমে নিয়ে যায়। একটু পরে হাতে খাবারের প্লেট নিয়ে বিজয় আসে আমার পাশে। আমাকে চমকে দিয়ে তিনি আমার সামনে খাবার তুলে ধরলেন। আজকে বিজয় ভাইয়ের সব কাজকর্মই যেন অদ্ভুত। কি হলো, তাকিয়ে আছো কেন? হা করো, আমি খেতে পারবো। তোমাকে জিজ্ঞাসা করিনি, হা করতে বলেছি। নিরুপায় হয়ে আমাকে অতপর হা করতে হলো। উনি খাইয়ে দিচ্ছে। হঠাৎ নীলা হাত তালি দিতে দিতে এসে বলল, বাবা, কি রোমান্টিক দৃশ্য। বিয়ের আগেই এত ভালোবাসা? না জানি বিয়ের পর কি হয়। তোর এখানে কি নীলা? কারো রুমে ঢুকতে নক করতে হয়, জানিস না? ও মা, আমার বোনের রুমে আসতে আমাকে নক করতে হবে? ওকে বাবা, যাচ্ছি। বিজয় বলল, না নীলা, বসো তুমি। না, বসবো না। আপুর মতো আমাকে এক লোকমা খাইয়ে দিলে হবে। বিজয় এক লোকমা ভাত নীলার মুখে তুলে দেয়, আর আমি লোকটাকে দেখছি। আর সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা হঠাৎ করেই আমাদের আপন হয়ে যায়। তখন মনে হয় ওকে ছাড়া আমাদের চলবে না। সুখী হোক সকল মানুষ। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।